ওয়েলকাম টু দ্য ডিবেট। আজকের এই যৌক্তিক আলোচনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গির বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানব সভ্যতার উষালগ্ন থেকে যুগ যুগ ধরে মানুষের চিন্তা জগৎকে আলোড়িত করেছে। বিষয়টি হল মৃত্যুর পর আমাদের চেতনার ঠিক কী পরিণতি হয়। হ্যাঁ, মৃত্যুর পর কি চেতনার কোনো অস্তিত্ব আদৌ থাকে, নাকি মস্তিষ্কের চূড়ান্ত মৃত্যুর সাথেই চেতনার চিরস্থায়ী অবসান ঘটে? ঠিক, আজ আমরা পুনর্জন্ম এবং চেতনার ধারাবাহিকতা, বিজ্ঞান বনাম আধ্যাত্মিকতা, এই গভীরতর প্রশ্নটির মুখোমুখি হচ্ছি। আমি মূলধারার বিজ্ঞান ও বস্তুবাদের প্রমাণের ভিত্তিতে এই অবস্থানটি তুলে ধরব যে চেতনা সম্পূর্ণভাবে একটি জৈবিক প্রক্রিয়া এবং শারীরিক মৃত্যুর পর এর চূড়ান্ত ও চিরস্থায়ী সমাপ্তি ঘটে। আর আমি আধ্যাত্মিক দর্শন এবং মনস্তাত্ত্বিক গবেষণার সীমাবদ্ধতার জায়গা থেকে এই যুক্তিটি প্রতিষ্ঠা করার চেষ্টা করব যে চেতনার একটি সূক্ষ্ম প্রবাহ, বা যাকে আমরা মাইন্ডস্ট্রিম বলতে পারি, তা শারীরিক মৃত্যুর পরেও টিকে থাকতে পারে। আচ্ছা, শুরুতেই আমার অবস্থানটি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন। দেখুন, মূলধারার স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স এবং আমাদের বর্তমান বস্তুগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী চেতনা বা কনশাসনেস হল আমাদের মস্তিষ্কের ওই ৮৬ বিলিয়ন নিউরন এবং প্রায় ১০০ ট্রিলিয়ন সিন্যাপটিক সংযোগের একটি অত্যন্ত জটিল জৈবিক ফসল। আমরা যখন কোনো কিছু অনুভব করি, চিন্তা করি বা অতীতের স্মৃতি রোমন্থন করি, তখন মূলত আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা এই বিশাল স্নায়বিক নেটওয়ার্কে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত আদান প্রদান হতে থাকে। বুঝতে পারছি। যখন কাউকে অস্ত্রোপচারের জন্য অজ্ঞান করা হয়, তখন তার মস্তিষ্কের নির্দিষ্ট কিছু স্নায়বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সেই সময়টিতে কিন্তু ওই মানুষের চেতনার কোনো অস্তিত্ব থাকে না, তার কাছে সময় সম্পূর্ণ হারিয়ে যায়। এটি অত্যন্ত জোরালোভাবে প্রমাণ করে যে চেতনা মস্তিষ্কের ভৌত কাঠামোর উপর সম্পূর্ণ নির্ভরশীল। যখন চূড়ান্ত শারীরিক মৃত্যু ঘটে এবং মস্তিষ্কের কোষে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই চেতনারও বিলুপ্তি ঘটে। বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয় না। মৃত্যুর পর চেতনা স্থানান্তরের কোনো অকাট্য বৈজ্ঞানিক বা ভৌত প্রমাণ আমাদের কাছে নেই। আপনার যুক্তির বৈজ্ঞানিক ভিত্তিটি আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং স্নায়ুবিজ্ঞান যেভাবে মস্তিষ্কের মানচিত্র তৈরি করেছে তার প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। কিন্তু আমি এই বিষয়টিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আপনি অ্যানেস্থেজিয়ার যে উদাহরণটি দিলেন, সেটি আসলে প্রমাণ করে না যে চেতনা কেবল মস্তিষ্কেরই সৃষ্টি। তাহলে কি প্রমাণ করে? এই নয় যে রেডিও স্টেশন থেকে সম্প্রচারিত তরঙ্গ বা সিগন্যালটির অস্তিত্ব শেষ হয়ে গেছে। বিজ্ঞান এখনও চেতনার সর্বসম্মত সংজ্ঞায় দিতে পারেনি। চেতনা ঠিক কি তা কেবল স্নায়বিক ডেটা দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। আমি এখানে বৌদ্ধ দর্শনের মাইন্ডস্ট্রিম বা চেতনার নিরবিচ্ছিন্ন প্রবাহের ধারণাটি তুলে ধরতে চাই। আধ্যাত্মিক দর্শন অনুযায়ী চেতনা কোনো স্থির সত্তা বা স্থায়ী আত্মা নয়, যেটি একটি বাক্স থেকে বেরিয়ে অন্য বাক্সে প্রবেশ করবে। আচ্ছা। বরং এটি কারণ ও ফলাফলের একটি অত্যন্ত গতিশীল প্রক্রিয়া। আমাদের স্থূল চেতনা বা দৈনন্দিন ইন্দ্রিয় নির্ভর চেতনা শরীর নষ্ট হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়, এটি আমি মানছি। কিন্তু একটি সূক্ষ্ম চেতনা থাকে যা ব্যক্তির কর্মফল, অভ্যাস এবং স্বভাবের নির্যাস নিয়ে পরবর্তী জীবনে স্থানান্তরিত হতে পারে। বিজ্ঞান এই বিশাল সম্ভাবনাকে কেবল পরিমাপযোগ্য নয় বলে এড়িয়ে যেতে পারে না। দেখুন, রেডিওর এই উপমাটি দর্শনের আলোচনায় বেশ জনপ্রিয়, আমি স্বীকার করছি। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি খুব একটা ধোপে টেকে না। রেডিও একটি নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি গ্রহণ করে, যা আমরা পরিমাপ করতে পারি, ট্র্যাক করতে পারি, কৃত্রিমভাবে তৈরিও করতে পারি। কিন্তু মস্তিষ্ক যদি কেবল একটি রিসিভার বা গ্রাহক যন্ত্রই হয়, তবে সেই চেতনার সিগন্যাল কোথা থেকে আসছে? আজ পর্যন্ত কোনো যন্ত্রে এমন কোনো বাহ্যিক চেতনার তরঙ্গের অস্তিত্ব কি ধরা পড়েছে? পড়েনি। কিন্তু আমাদের যন্ত্রপাতির সীমাবদ্ধতাও তো থাকতে পারে। সেটা থাকতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া তো আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি না। তাছাড়া মস্তিষ্কের নির্দিষ্ট অংশে আঘাত লাগলে মানুষের ব্যক্তিত্ব, স্মৃতি এবং নৈতিকতা সম্পূর্ণ বদলে যেতে পারে, যেমনটা আমরা অ্যালজাইমার্স রোগীদের ক্ষেত্রে দেখি। যদি একটি স্বাধীন সূক্ষ্ম চেতনাই থাকে, তবে মস্তিষ্কের ভৌত ক্ষতির কারণে মানুষের মূল ব্যক্তিসত্তাই কেন হারিয়ে যাবে? বিজ্ঞান অনুযায়ী আমাদের যাবতীয় স্মৃতি,
অভিজ্ঞতা মস্তিষ্কের কোষে ভৌত কাঠামোর মাধ্যমে সঞ্চিত থাকে। যখন মৃত্যুতে মস্তিষ্ক নষ্ট হয়ে পচে যায় তখন কোনো পূর্বস্মৃতি মনে থাকা ভৌতভাবেই অসম্ভব। অনেকেই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়ান স্টিভেনসনের হাজার হাজার শিশুর পূর্বজন্মের স্মৃতির গবেষণার কথা উল্লেখ করেন, কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায় একে কঠোর প্রমাণ হিসেবে স্বীকৃতি দেয় না। আচ্ছা, স্বীকৃতি না দেওয়ার কারণটা কি? এতে হবে আপনি ডক্টর স্টিভেনসনের গবেষণাকে যেভাবে ক্রিপ্টোমেনেশিয়া বা কগনিটিভ বায়াস বলে উড়িয়ে দিচ্ছেন, বিষয়টি আসলে ততটা সহজ নয়। ডক্টর স্টিভেনসন 40 বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত কঠোর পদ্ধতি অনুসরণ করে হাজার হাজার কেস স্টাডি করেছেন। আমি মানছি যে দৈনন্দিন স্মৃতি বা সাধারণ জ্ঞান সবসময় স্থানান্তরিত হয় না, কিন্তু আপনি কি হিন্দু পুরাণ ও মহাকাব্যের জাতিশ্বরের কনসেপ্টটি ভেবে দেখেছেন? জাতিস্বর, হ্যাঁ, তবে সেগুলো তো পুরাণ। পুরাণ হলেও এর পেছনে একটি মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। জাতিস্মর হলেন এমন ব্যক্তি যিনি পূর্বজন্মের স্মৃতি পরিষ্কারভাবে মনে রাখতে পারেন। যেমন মহাভারতে আমরা শিখণ্ডীর কথা পাই, যিনি ভীষ্মকে হত্যার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিয়েছিলেন। ডক্টর স্টিভেনসনের কেসগুলোতে দেখা গেছে যে শিশুরা শুধু পূর্বজন্মের ঠিকানাই বলছে না, বরং তাদের শরীরে এমন সব জন্মদাগ বা শারীরিক ত্রুটি রয়েছে যা তাদের দাবি করা পূর্বজীবনের মৃত্যুর কারণের সাথে হুবহু মিলে যাচ্ছে। এমনকি অটোপসি রিপোর্টের সাথেও সেই জন্মদাগের মিল পাওয়া গেছে। একটি শিশুর অবচেতন মন বা কগনিটিভ বায়াস কিভাবে তার শরীরে একটি সুনির্দিষ্ট জন্মদাগ তৈরি করতে পারে, এটি প্রমাণ করে যে গভীর অভ্যাস, তীব্র ভয় বা কর্মিক শক্তি, যাকে আমরা রেসিডিউস বলতে পারি, তা ঠিকই থেকে যায়। স্মৃতি কেমন মস্তিষ্কের কোষে সঞ্চিত কিছু প্রোটিন মলিকিউল, এমনটা ভেবে নেওয়া মানব অভিজ্ঞতার এক বিশাল অতি সরলীকরণ। ডক্টর স্টিভেনসনের জন্মদাগের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। জীববিজ্ঞানে এপিজেনেটিক্স এবং মাতৃগর্ভে থাকাকালীন পরিবেশগত প্রভাবের কারণে জন্মদাগ তৈরি হওয়ার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কাকতালীয় মিল বা সিলেকশন বায়াস দিয়েও এগুলো ব্যাখ্যা করা যায়। কিন্তু চলুন তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে কিছু তথ্য কোনোভাবে স্থানান্তরিত হচ্ছে, তবে আমার সবচেয়ে বড় প্রশ্ন হল স্থানান্তরের মেকানিজম বা প্রক্রিয়াটি কী? হিন্দু দর্শনে, বিশেষ করে শ্রীমদ্ভগবদ্গীতায়, পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণের চমৎকার উপমা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এমন কোনো ট্রান্সমিটার বা ভৌত মাধ্যম কি বিজ্ঞানের জানা আছে, যা একটি মৃত শরীর থেকে নতুন শরীরে এই সূক্ষ্ম চেতনাকে বহন করে নিয়ে যাবে? যদি কোনো এনার্জি ফিল্ড, কোনো কণা বা ভৌত মাধ্যমই না থাকে, তবে একটি নির্দিষ্ট ব্যক্তির চেতনা মহাকাশ ও সময় পাড়ি দিয়ে একটি নির্দিষ্ট মাতৃগর্ভেই বা কিভাবে প্রবেশ করে? প্রক্রিয়াটি ব্যাখ্যা ছাড়া কেবল পর্যবেক্ষণ দিয়ে তো বিজ্ঞানকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আপনি একটি ভৌত ট্রান্সমিটার বা কণা খুঁজছেন, আর ঠিক এখানেই দর্শনের অত্যন্ত সূক্ষ্ম একটি ধারণার অবতারণা করা প্রয়োজন। আপনি ধরে নিচ্ছেন যে স্থানান্তর মানেই একটি বস্তুর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কিন্তু প্রক্রিয়াটি মোটেও সেভাবে কাজ করে না। তাহলে কিভাবে কাজ করে? বৌদ্ধ দর্শন এখানে অত্যন্ত সুন্দর একটি মনস্তাত্ত্বিক কার্যকারণের কথা বলে। তারা কোনো স্থায়ী আত্মা বা সত্তার কথা বলে না, যা সুটকেসের মতো এক শরীর থেকে অন্য শরীরে বাহিত হচ্ছে, বরং তারা একটি নিরবিচ্ছিন্ন ধারার কথা বলে। মৃত্যুর শেষ মুহূর্তের চেতনা, যাকে পালি ভাষায় বলা হয় চ্যুতিচিত্ত, তা অবিলম্বে পরবর্তী জীবনের প্রথম চেতনা বা প্রতিসন্ধি চিত্তকে উদ্দীপ্ত করে। এটি মূলত একটি কর্মিক শক্তির প্রবাহ, কোনো বস্তুর স্থানান্তর নয়। ধরুন, একটি জ্বলন্ত মোমবাতি দিয়ে যখন আরেকটি মোমবাতি জ্বালানো হয়, তখন প্রথম মোমবাতির শিখাটি কিন্তু শারীরিকভাবে বা ভৌত বস্তুর মতো দ্বিতীয়টিতে উড়ে যায় না, ঠিক, বরং এটি একটি শক্তির ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি শিখার জন্ম দেয়। থেরবাদ বৌদ্ধমত অনুযায়ী এই কার্যকারণ প্রক্রিয়াটি তাৎক্ষণিক। অন্যদিকে তিব্বতী বৌদ্ধ ধর্মমতে বার্ধ বা মধ্যবর্তী একটি অবস্থার কথা বলা হয়েছে, যেখানে এই স্থানান্তর হতে ৪৯ দিন পর্যন্ত সময় নিতে পারে। মজার ব্যাপার হল, হিন্দু পুরাণ মতেও মৃত্যুর পর পুনর্জন্ম হতে ৩ থেকে ৪০ দিন সময় লাগতে পারে। এটি একটি কার্যকারণ শৃঙ্খল, যা ভৌত নিয়মের চেয়েও অনেক বেশি সূক্ষ্ম। আপনার এই মোমবাতির উপমাটি শুনতে কাব্যের মতো চমৎকার লাগলেও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর একটি বড় ত্রুটি রয়েছে। একটি মোমবাতি থেকে আরেকটি মোমবাতি জ্বালাতে গেলে তাপ, অক্সিজেন এবং দাহ্য গ্যাসের একটি ভৌত মাধ্যম লাগে। ওই ভৌত মাধ্যম ছাড়া আগুন জ্বলতে পারে না।
আপনি যে কর্মিক শক্তির প্রবাহের কথা বলছেন তার তো কোনো ভৌত মাধ্যম আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি যদি আপনার এই প্যাটার্ন বা তথ্যের ধারাবাহিকতার যুক্তিটি মেনেই নিই, তাহলে কিন্তু আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির একেবারে অত্যাধুনিক একটি শাখায় প্রবেশ করতে হয়, আর তা হল ট্রান্সহিউম্যানিজম বা মানব প্রযুক্তির ভবিষ্যৎ। ট্রান্সহিউম্যানিজম মানে মাইন্ড আপলোডিংয়ের কথা বলছেন? একদম। আমরা যদি কার্যকারণ এবং প্যাটার্নের ধারাবাহিকতাকেই চেতনার মূল চাবিকাঠি ধরি, তবে রে কার্জওয়াইলের মতো প্রখ্যাত ভবিষ্যৎবাদীদের ধারণা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। তারা বিশ্বাস করেন যে প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে ২০৪৫ সালের মধ্যে মাইন্ড আপলোডিং বা হোল ব্রেন ইমিউলেশন সম্ভব হতে পারে। নিউরালিঙ্কের মতো প্রতিষ্ঠানগুলো ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে যে কাজ করছে তা এর প্রাথমিক ধাপ। এর মানে হল, আমরা যদি মস্তিষ্কের ৮৬ বিলিয়ন নিউরন এবং তাদের ট্রিলিয়ন সংযোগ নিখুঁতভাবে স্ক্যান করে একটি ডিজিটাল ম্যাপ বা কানেক্টম তৈরি করতে পারি, তবে আমরা সেই পুরো প্যাটার্নটিকে একটি শক্তিশালী কম্পিউটারে স্থানান্তর করতে পারব। আপনার ওই মোমবাতি শিখার মতোই জৈবিক শরীর থেকে চেতনা একটি ডিজিটাল মাধ্যমে প্রজ্বলিত হবে। এই ডিজিটাল অমরত্বের সম্ভাবনা কিন্তু প্রমাণ করে যে চেতনা শেষ পর্যন্ত একটি অত্যন্ত জটিল ডেটা প্রসেসিং সিস্টেম এবং জৈবিক অ্যালগরিদম। এটি কোনো আধ্যাত্মিক বা কর্মিক প্রবাহ নয় যাকে ব্যাখ্যা করা যায় না। আমি আপনার এই ব্যাখ্যার সাথে একেবারেই একমত হতে পারছি না। আপনি যে মাইন্ড আপলোডিং বা ডিজিটাল অমরত্বের কথা বলছেন তা শুনতে হয়তো কল্পবিজ্ঞানের মতো রোমাঞ্চকর, কিন্তু এটি দার্শনিক দিক থেকে একটি ভয়ঙ্কর সংকটের মুখোমুখি দাঁড়ায়। এই সংকটটি বুঝতে হলে আমাদের দার্শনিক ডেভিড চার্মার্সের দ্য হার্ট প্রবলেম অফ কনশাসনেস এবং সুসান স্নাইডারের কপি বনাম কন্টিনিউয়েশন ধারণার দিকে তাকাতে হবে। ধরুন, ভবিষ্যতের কোনো এক উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনার সম্পূর্ণ মস্তিষ্ক নিখুঁতভাবে স্ক্যান করে কম্পিউটারে আপলোড করা হলো। ওই ডিজিটাল সত্তাটি হয়তো আপনার মতোই কথা বলবে, আপনার অতীতের সব স্মৃতি তার মনে থাকবে, এমনকি সে নিজেকে আপনি বলেও দাবি করবে। কিন্তু মূল সমস্যাটি হল, স্ক্যান করার পর যে জৈবিক মানুষটি, অর্থাৎ আসল আপনি, যিনি চেয়ারে বসে আছেন, তার কি হবে? তার তো শারীরিক মৃত্যু ঘটবে। ঠিক, তার শারীরিক মৃত্যু ঘটবে এবং সেই মৃত্যুর অন্ধকার তিনি ঠিকই অনুভব করবেন। কম্পিউটারে আপলোড হওয়া সত্তাটি কেবল আপনার একটি ডিজিটাল কপি বা অত্যন্ত বুদ্ধিমান যমজ, সেটি আপনার চেতনার ধারাবাহিকতা নয়। কপি করা এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, এই দুটোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। এটি প্রমাণ করে যে চেতনা কেবল কিছু ডেটা বা অ্যালগরিদমের সমষ্টি নয়, এটি একটি ব্যক্তিনিষ্ঠ বা সাবজেক্টিভ অভিজ্ঞতা। আপনি যদি কম্পিউটারে একটি ঝড়ের নিখুঁত সিমুলেশন তৈরি করেন, তবে সেই সিমুলেশন কিন্তু আপনাকে বাস্তবে ভিজিয়ে দেবে না। একইভাবে মস্তিষ্কের ডিজিটাল সিমুলেশন কখনোই সত্যিকারের চেতনা জন্ম দিতে পারে না। আপনি কপি এবং কন্টিনিউয়েশনের মধ্যকার যে দার্শনিক সংকটের কথা তুলে ধরলেন, ট্রান্সহিউম্যানিস্ট এবং স্নায়ুবিজ্ঞানীদের বৃত্তে এটি নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে, তা আমি স্বীকার করছি। কিন্তু বস্তুগত এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে একটু ভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। আপনি বলছেন মূল জৈবিক সত্তাটির মৃত্যু ঘটবে, কিন্তু বিজ্ঞান অনুযায়ী আমাদের এই জৈবিক শরীরের কোষগুলো তো প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং নতুন কোষ জন্ম নিচ্ছে। বলা হয়ে থাকে প্রতি ৭ থেকে ১০ বছরে আমাদের শরীরের প্রায় সব কোষই নতুন করে প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে ১০ বছর আগের আপনি এবং আজকের আপনি তো শারীরিকভাবে সম্পূর্ণ এক নন। কিন্তু কেন্দ্রটি তো একই থাকে। চেতনার একটি নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা অনুভব করেন, কারণ আপনার মস্তিষ্কের প্যাটার্ন বা তথ্যগুলো সংরক্ষিত থাকে। যদি আমরা মস্তিষ্কের নিউরনগুলোকে এক এক করে কৃত্রিম নিউরন বা সিলিকন চিপ দিয়ে প্রতিস্থাপন করি এবং প্রতিটি ধাপে চেতনার ধারাবাহিকতা বজায় থাকে, তবে কিন্তু আপনার ওই কপি প্রবলেম আর থাকে না। মূল জৈবিক সত্তাটি ধীরে ধীরে মেশিনে পরিণত হলেও তার আমি বা ব্যক্তিসত্তার কোনো ছেদ পড়ে না। এর অর্থ হল চেতনা আসলেই তথ্যের একটি প্রবাহ। এর বাইরে আপনি যে বার্দ, চ্যুতিচিত্ত বা অশরীরী কর্মক শক্তির কথা বলছেন, তার কোনো পরীক্ষামূলক বা ল্যাবরেটরি প্রমাণ নেই। বিজ্ঞান এমন কোনো বিষয়কে সত্য বলে মেনে নিতে পারে না যাকে বস্তুনিষ্ঠভাবে পরীক্ষা বা পরিমাপ করা যায় না। আপনার এই যুক্তির কাউন্টার হিসেবে আমি বলতে চাই, ধীরগতির কোষ প্রতিস্থাপন আর একটি স্ক্যানারের মাধ্যমে ডেটা কপি করার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
ধীর গতির পরিবর্তনের সময় চেতনার জৈবিক কেন্দ্র বা লোকাসটি অক্ষুণ্ণ থাকে, কিন্তু মাইন্ড আপলোডিংয়ের ক্ষেত্রে সেই কেন্দ্রটি তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে। আর আপনি বারবার প্রমাণের কথা বলছেন, পরিমাপের কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো, প্রমাণ বলতে আমরা কেবল ল্যাবরেটরি ডেটা এবং ভৌত পরিমাপকেই কেন চূড়ান্ত সত্য বলে ধরে নেব? কারণ সেটাই নির্ভরযোগ্য। কিন্তু চেতনা নিজে এমন একটি জিনিস যা ল্যাবরেটরির মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না। আমরা যদি সাম্প্রতিককালের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই নিয়ে গবেষণার দিকে তাকাই, তাহলে দেখব মূলধারার বিজ্ঞানীরাও আজ এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে কাজ করছেন। অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা রেকর্ড করেছেন যে ক্লিনিক্যাল ডেথের পর, অর্থাৎ যখন হার্টবিট বন্ধ হয়ে গেছে এবং মস্তিষ্কের ইইজি সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে গেছে, তখনও মানুষ অত্যন্ত স্পষ্ট এবং তীক্ষ্ণ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে। তারা এমন সব ঘটনার বর্ণনা দিচ্ছে যা তাদের অচেতন বা মৃত অবস্থায় জানার কথা নয়। যদি চেতনা কেবল মস্তিষ্কের সিন্যাপসের ফায়ারিং হয়, তবে মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পরেও এই তীব্র সচেতন অভিজ্ঞতা কিভাবে সম্ভব? এগুলো হয়তো পুনর্জন্মের সরাসরি প্রমাণ নয়, তবে এগুলো অত্যন্ত জোরালোভাবে এই ধারণাকে সমর্থন করে যে চেতনার সূক্ষ্ম স্তরগুলো শরীরের ভৌত কাঠামোর ওপর পুরোপুরি নির্ভরশীল নাও হতে পারে। আচ্ছা, আমরা আজ নিঃসন্দেহে অত্যন্ত গভীর এবং জটিল একটি তাত্ত্বিক দ্বন্দ্বে প্রবেশ করেছি। এটি মানব অস্তিত্বের সবচেয়ে বড় এবং প্রাচীন রহস্যগুলোর একটি। আলোচনার এই পর্যায়ে এসে আমার অবস্থানের সারসংক্ষেপ টানলে এটাই দাঁড়ায় যে বর্তমান বৈজ্ঞানিক বোঝাপড়া, স্নায়ুবিজ্ঞানের অগ্রগতি এবং বস্তুগত প্রমাণ অনুযায়ী চেতনা মস্তিষ্কের বাইরের কোনো স্বাধীন বা ভাসমান অস্তিত্ব নয়। এটি আমাদের নিউরাল নেটওয়ার্কের একটি অসাধারণ, জটিল এবং সম্পূর্ণ জৈবিক সৃষ্টি। আমাদের যাবতীয় স্মৃতি, আবেগ, নৈতিকতা এবং চেতনার অনুভূতি পুরোপুরিভাবে মস্তিষ্কের কাঠামোগত অখণ্ডতার উপর নির্ভরশীল। যখন মস্তিষ্কের ভৌত মৃত্যু ঘটে, তখন এই জটিল প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি ঘটে। ভবিষ্যতে ট্রান্সহিউম্যানিস্ট প্রযুক্তি হয়তো একদিন এই জৈবিক ডেটাকে সংরক্ষণ করে ডিজিটাল ধারাবাহিকতা দিতে পারবে, কিন্তু কোনো সুনির্দিষ্ট ভৌত মেকানিজম বা অকাট্য ক্রমাণ ছাড়া কর্মিক শক্তি বা অবৈশ্বিক আত্মার স্থানান্তরে বিজ্ঞান বিশ্বাস স্থাপন করতে পারে না। এবং আমার দিক থেকে আলোচনার সারসংক্ষেপ হিসেবে আমি এটি স্মরণ করিয়ে দিতে চাই যে চেতনা মহাবিশ্বের অন্যতম জটিল একটি বিষয়, যাকে স্রেফ স্নায়বিক উপজাত বা গাণিতিক ডেটা হিসেবে দেখাটা আমাদের বৈজ্ঞানিক অহংকার এবং বোঝাপড়ার একটি বড় সীমাবদ্ধতা হতে পারে। বৌদ্ধ ও হিন্দু দর্শনের মাইন্ডস্ট্রিম, কর্মফল এবং জাতিস্মরের ধারণাগুলো আমাদের দেখায় যে চেতনা একটি গতিশীল এবং নিরবিচ্ছিন্ন প্রবাহ, যা ভৌত মৃত্যুর সীমানা পেরিয়ে কার্যকারণের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স প্রমাণ করে যে বিজ্ঞান এখনও চেতনার সম্পূর্ণ মানচিত্র তৈরি করতে পারেনি। সবকিছুকে কেবল ডেটা হিসেবে দেখলে মানব অভিজ্ঞতার সাবজেক্টিভ গভীরতাকে অস্বীকার করা হয়। সম্পূর্ণ একমত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এই মোহনায় যেখানে এখনও অনেক রহস্য উন্মোচিত হওয়া বাকি রয়েছে। দ্য ডিবেটের নিয়ম অনুযায়ী আমরা কোনো একটি নির্দিষ্ট মতবাদকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করছি না, বরং চেতনা এবং মৃত্যুর পরের এই অনন্ত রহস্যের বিচারভার আমাদের শ্রোতাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্পূর্ণ উন্মুক্ত রেখে দিচ্ছি। এই বিষয়টির আরও অনেক গভীরে যাওয়ার সুযোগ রয়েছে, যা আপনারা অন্বেষণ করতে পারেন। আমাদের সাথে থেকে এই বুদ্ধিবৃত্তিক যাত্রায় অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।